স্কাউন্ড্রেল। কি হলো আবার? আস্ত স্কাউন্ড্রেল। কে? আরে ওই জামশেদপুরের লাঠাই। লাটাই? কে সে লাটাই, আর কি এমন করলো যার জন্য আপনি একবার রেগে গেছেন? বুঝে নাও, নিরুদ্দেশের প্রতি কলমটা একবার পড়ে দেখো। কি মুশকিল দাদা, আপনি কাগজের মেন পেজটা না পড়ে আপনি ওই ক্লাসিফাইড সেকশনের খবরগুলো দেখছেন? হ্যাঁ, মেইন পেজ? তোমার এই মেইন পেজে থাকেটা কি? হ্যাঁ, খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, নেতাজির নির্লজ্জ দুর্নীতি, বড় বড় বুলি, এই তো ক্লাসিফাইড বিজ্ঞাপনগুলো। বিশেষ করে ব্যক্তিগত কলামগুলো পড়লে না নায়ক, মানুষের মনের অন্ধকার গোপন কোণের হদিশ পাওয়া যায়, বুঝেছো? তাই লাটাই বাবু না কি নাম যেন বললেন? লাটাই দত্ত লাটাই দত্ত কি করেছে? লাটাই দত্ত পালিয়েছে, বাড়ির থেকে পালিয়েছে, আজ 3 দিন ধরে নিখোঁজ। দেখুন ওই পরীক্ষায় ফেল টেল করেছ। আরে না না, 48 বছরের দামড়া খোকা, বিবাহিত, 4 বাচ্চার বাপ। তাহলে নিশ্চয়ই ওর বউ খুব জ্বালাতো। নায়ার ব্যাপারটা মজার নয়, বোঝার চেষ্টা করো। অসহায় বৃদ্ধ বাবা কাগজে বিজ্ঞাপন দিয়েছে, বাবা না বাবা লাটাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমার স্ত্রী ছেলেমেয়েরা কেঁদে ভাসাচ্ছে। অপদার্থ। দেখুন, হয়তো কোনো জেনুইন প্রবলেম আছে, ওই বাজারে ধার দেনা বা আর্থিক হ্যাঁ, তাই বলে পালিয়ে যাবে? হ্যাঁ, না না, ওই সন্তানদের কি দোষ বলতে পারো? তুমি যাদের পৃথিবীতে এনেছো তাদের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা থাকবে না? কোলে শিশু নিয়ে মাকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে দেখোনি? লোকে রিক্সা টেনে, মোট বয়ে, তারপর ওই বাড়িতে বাড়িতে কাজ করেও তো সংসার চালাচ্ছে নাকি? সবাই কি পালিয়ে যাচ্ছে? দাদা, এই যে আপনার হচ্ছে লাটাই বাবু হয়তো ভীতু প্রকৃতির, না হলে ওই আপনারা বলেন না শ্রম বিমুখ। কি বললে? আমি ভুল কিছু বললাম? বাবা, তোমার বাংলা শুনলে কে বলবে যে তুমি একজন দক্ষিণ ভারতীয়? দাদা কি যে বলেন, এই বাংলায় বড় হয়ে ওঠা, পড়াশোনা করা সবই তো এই বাংলায়, তো বাংলা না শিখে কোথায় যাই বলুন তো? গুড গুড, কিপ ইট আপ। আমার মনে হয় কি জানেন, এই যে লাটাই বাবু হয়তো এই দারিদ্র থেকে বা অভাব থেকে আর কি। দারিদ্র, অভাব এগুলো সব অজুহাত নায়ার, জাস্ট এক্সকিউজেস। দারিদ্রকে আমার মতো অত কাছ থেকে খুব কম লোকে দেখেছে, বুঝলে? কি দুঃখ, কি কষ্টের মধ্যে আমরা যে বড় হয়েছি সেটা তুমি কল্পনাও করতে পারবে না নায়ার। আমার বাবা সামান্য চটকলের শ্রমিক ছিলেন, থাকতাম হাওড়া উলুবেড়িয়ার এক বস্তিতে। আমার মায়ের কাছে একটা সেলাই মেশিন ছিল। আমাদের সারাদিন দেখাশোনা করার পর মা ওই সেলাই মেশিনটার উপরে মুখ গুঁজে পড়ে থাকতেন। কোথায়? এরা তো পালিয়ে যাননি। অভাবের তাড়নায় লেখাপড়াটাও বেশি দূর এগুলো না। ছোট থেকেই 5-4 মাস খেটে রাস্তায় রাস্তায় ফিরি করে ছোটোখাটো ব্যবসা করে যা পেতাম সব কিছু বাবা মায়ের হাতে তুলে দিতাম। এরপর একটু বড় হয়ে ব্যবসাটাকে ধীরে ধীরে বাড়ালাম, বোনেদের বিয়ে দিলাম। কোথায়? আমি তো পালিয়ে যাইনি নায়ার। দাদা আপনি তো ব্যতিক্রম, ওই জায়গা থেকে উঠে এসে এত বড় একটা এন্টারপ্রাইজের মালিক হওয়া। আচ্ছা, এটা সবাই পারে কি? না না, লক্ষ্য নায়ার, লক্ষ্য। আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম, আর সেটাই হচ্ছে তফাৎ। যে দারিদ্র্যের মধ্যে আমার জীবন কেটেছে নায়ার, সেখানে আমার একটাই লক্ষ্য ছিল, আমার প্রিয়জন, আমার সন্তান সন্ততিকে যে কোনো উপায়ে খুশি রাখতে হবে, যে কোনোভাবেই হোক। সেখানে কোনো আপোষ নেই, কারোর সঙ্গে কোনো আপোষ নেই, যে কোনোভাবেই হোক। যে কোনোভাবেই? ইয়েস, হ্যাঁ, ইয়েস নায়ার, যে কোনোভাবে। দেখো, তুমি কি চাইছো সেটা বড় কথা নয়, তুমি কিভাবে পাচ্ছ সেটাই হচ্ছে বড় কথা। আর আজকের দিনে ন্যায় নীতি এগুলো এগুলো কেউ ধার ধারে না, বুঝেছ? কেউ ধার ধারে না। কি যে বলেন দাদা, এই সব একেবারে আপনি মানে কি বলছেন ওটাকে, মানে যে কোনো মূল্যে, তাই নাকি?
হ্যাঁ ইয়েস ইয়েস, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। জীবনটাকে যদি তুমি ওই উলুবেড়িয়ার ঘিঞ্জি আলো বাতাসহীন 8x8 কুঠুরি থেকে দেখতে, তাহলে বুঝতে পারতে কেন বলেছি আমি যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। ওই দুর্গন্ধময় বাতাস, ওই কখনো শেষ না হওয়া খিদে, ওই অমানসিক অভাব যখন মানুষকে, মানুষের অন্তরাত্মাকে প্রতিদিন প্রতি রাত রুই পোকার মতো কুড়ে 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 খায়, তখন তখন সেটা যদি তুমি উপলব্ধি করতে, সেটা যদি অনুভব করতে, তাহলে নায়ার, তাহলে তাহলে বুঝতে পারতে কেন কেন বলেছি আমি যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। দাদা, হ্যাঁ? আর ইউ অল রাইট? কফি Sorry. কফি কফি ওই তো। গরমা গরম কফি। হ্যাঁ বৌদি, কফি চলে এসছে। ভাই, আজ হলিডে স্পেশাল কফি। হলিডে স্পেশাল। ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন কিন্তু। হুম। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, কি এত উত্তেজনাপূর্ণ গম্ভীর আলোচনা হচ্ছিল যে আমি রান্নাঘর থেকে আপনাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম? হ্যাঁ, না না, ও এমন কিছু না, ওসব কিছু না। আচ্ছা কিছু না। আচ্ছা। তবে বৌদি, বলুন। এই যে এন্ট্রি নেবার টাইমিংটা না হ্যাঁ। ফাটাফাটি। আমার মনটা না অনেকক্ষণ ধরে এই কফি কফি করছিল। আচ্ছা, তাই হ্যাঁ। বুঝি? আর এই যে আপনার এই এন্ট্রির ব্যাপারে টাইমিংটা যেটা, কোন মহিলা আপনাকে বিট করতে পারে এটা আমি বাজি ধরে বলতে পারি। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ। আজকাল মহিলাদের নিয়ে দেখছি খুব রিসার্চ করছেন আপনি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার মিসেসকে তো আমার কথাটা বলতেই হয়। এই কি হলো? সেরেছে? হ্যাঁ, আপনি তো দেখছি আমাকে ওই লাটাই বর্মর অবস্থায় করে দেবেন। লাটাই বাবু? হ্যাঁ। সে আবার কি? তাকে আবার আপনি কোথা থেকে খুঁজে পেলেন? না না, আমি পাইনি, দাদা ওই বিজ্ঞাপনের কলাম থেকে। আপনার দাদা না ওই খুঁজেও পায় তুমি না। হাসছো? হাসবো না তো আর কি করবো বলো তো? না না, একটা 50 লোক, হ্যাঁ, তার বৃদ্ধ বাবা, স্ত্রী, 4-4টে ছেলে মেয়েকে বাড়িতে রেখে পালিয়েছে, আর তুমি হাসছো? কতটা কাণ্ডজ্ঞানহীন হলে একটা। আচ্ছা সুষমা, তুমি হলে পারতে? হ্যাঁ, আমাকে আর জয়কে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যেতে পারতে? কি সব অলক্ষণে কথা বলছো বলো তো? হ্যাঁ, তোমার মুখে দেখছি আজকাল আর কিছুই আটকায় না। এই তো, তোমার তো শুনেই কেমন মনটা উচ্চাটন হয়ে গেল। হ্যাঁ, অথচ তাদের কথা ভাবো তো, যাদের বাড়িতে এগুলো হয়েছে, তাদের কথাটা একবার ভাবো। সত্যি কি পাষাণ মানুষ রে বাবা। মানুষ? তুমি এদের মানুষ বলো? দেখুন বৌদি, হ্যাঁ, কোথায় সেই জামশেদপুর, হ্যাঁ। যেখানে ওই লাটাই বাবুর নিরুদ্দেশ হয়েছে। সেই তো। 300 কিলোমিটার দূরে এই ডুয়ার্সের পাহাড়ে বসে দাদার চোখে ঘুম নেই, বোঝো ঠেলা। তবে হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমি যদি এই লাটাই বাবু ওই কুষ্টিটা পেতাম না, তাহলে স্টাডি করে বলতে পারতাম যে কবে সে ফিরবে। সত্যি কুষ্টি। এই এই নায়ার, তুমি কি বললে? কুষ্টি? হ্যাঁ। নায়ার একজন একজন ফিজিক্সের প্রফেসর হয়ে তুমি কি করে যে এই সমস্ত জ্যোতিষে বিশ্বাস করো আমি ঠিক বুঝি না। দাদা, জ্যোতিষ ভবিতব্যের কথা বলে, আর ভবিতব্যকে আপনি অস্বীকার করবেন কি করে? ওসব ভবিতব্য টব্য আমি মানি না। বোঝো। হ্যাঁ? তুমি তো তোমার ইচ্ছে মতো কখনো কোনো কোনো জিনিস মানো, আবার কখনো কিছুই মানো না। তুমি তো ভগবানও মানো না, তাহলে ঈশ্বর নেই আমাদের সেটা মানতে হবে? হ্যাঁ বলুন দাদা। এই দেখো, ঈশ্বর আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মানুষ তার উদ্দেশ্য এবং প্রচেষ্টার ভিত্তিতে সুফল বা কুফল ভোগ করে। এই তো, কি? এই তো দাদা, এই তো, এই মানুষকে সুকর্ম কুকর্ম করতে কে কে প্ররোচিত করে দাদা? কে করে? ভবিতব্য। হ্যাঁ, ভবিতব্য দাদা, ভবিতব্য। রাবিশ। বোঝো। আজ ভাগ্য বা ভবিতব্যকে তুমি অস্বীকার করছো? হ্যাঁ, অথচ তুমি একদিন কি বলেছিলে তোমার মনে আছে? কি বলেছিলাম? সব ফলাফল মানুষের হাতে থাকে না, সব ঘটনা বা দুর্ঘটনা মানুষ কন্ট্রোল করতে পারে না, যেটা ঘটবার সেটা ঘটে যায়, আমরা সেখানে নিমিত্ত মাত্র। এই এই কথাগুলো আমি আবার কবে বললাম? কেন, তোমার মনে নেই?
আমাদের ওই ঘটনাটা ঘটে যাওয়ার পর তুমি কি বলেছিলে? সুষমা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। এই ঘটনা সেই ঘটনা সম্পূর্ণ আলাদা, দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলো না। আচ্ছা, আমি কি গুলিয়ে ফেললাম? হ্যাঁ, তোমরা তো ভাগ্য, ভবিতব্য এসব নিয়েই আলোচনা করছিলে, তাই না? তাহলে তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের সেই ঘটনা আর ওই স্টপ ইট সুষমা, স্টপ ইট। তুমি চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, কোথায়? আমি মোটেও চাচাই। অবশ্যই তুমি চেঁচিয়েছো। আমরা সবাই তাহলে যেটা শুনছি সেটা ভুল। মিস্টার নায়ারও শুনেছেন তুমি অকারণে। আচ্ছা মিস্টার নায়ার, আপনি বলুন। আপনি সুষমা প্লিজ প্লিজ প্লিজ, আমি পরে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো, দেখবে তুমি বুঝতে পারবে, সব কিছু বুঝিয়ে বলবো। তুমি তো সব সময় আমাকে বুঝিয়ে যাচ্ছ। তোমার বোঝানো যুক্তিতর্ক দিয়েই তো আমি জীবনটাকে টেনে নিয়ে চলেছি। নিজে থেকে কিছু বোঝা তো আমি কবেই বন্ধ করে দিয়েছি, তাই না? সুষমা প্লিজ প্লিজ, তুমি শান্ত হও, শান্ত হও, একটু চুপ করে বসো। চুপই তো আছি, এতগুলো বছর আমি চুপই তো ছিলাম। বৌদি, বৌদি আমি চলি। হ্যাঁ, না না না, শোনো শোনো, আসলে গত কয়েকদিন ধরে না তোমার বৌদির শরীরটা ঠিক যাচ্ছে না, তাই? বুঝলে তো? হ্যাঁ। আচ্ছা। না 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 না, আমি ঠিক আছি। আমি ঠিক আছি। ওই সরি মিস্টার নায়ার, আপনি কিছু মনে না না, করবেন না। ঠিক আছে ঠিক আছে বৌদি, ঠিক আছে, এগুলো কিছু ব্যাপার না। শোনেন বৌদি, কিছু ব্যাপারের আমাদের কন্ট্রোলে আছে আর কিছু ব্যাপার আমাদের কন্ট্রোলে নেই। কিন্তু দাদা হয়তো মানতেই চাইবেন না যে মানুষের কর্মফলকে এড়ানো সম্ভব নয়। ও মিস্টার নায়ার, হ্যাঁ। ওই আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি, ওই জয়ন্তীর পুষ্টিটা হয়ে গেছে তো? হ্যাঁ, প্রায় করে ফেলেছি, প্রায় করে জয়ন্তর ফেলেছি। কুষ্টির আবার হঠাৎ কি দরকার পড়লো? ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দিতে গেলে পুষ্টির প্রয়োজন পড়বেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা সুষমা, হ্যাঁ, আমরা কি কুষ্টি দেখে বিয়ে করেছিলাম? বলো, কুষ্টি দেখে বিয়ে করেছিলাম? করিনি তো। তো কিছু ফারাক পড়েছে কি? না না, আমরা কি অসুখী আছি? হ্যাঁ, আমরা অসুখী? সুষমা, তুমি কি অসুখী? তুমি না মানলেও অনেকেই এসব মানে। তাছাড়া ভালো মন্দগুলো আগে থেকে জানা থাকলে আমরাও অনেক বিপদ এড়াতে পারতাম। বৌদি, ওই জয়ন্তের কুস্তিটা আমি দু একদিনের মধ্যে একদম কমপ্লিট করে ফেলবো। আজ উঠিয়ে অনেক আড্ডা মারা হলো। এত তারা কি সে আজ তো ছুটির দিন, বসুন একটু আরে বসুন। বসো বসো বসো। না না দাদা, তাড়া করছি এই জন্য মেঘের অবস্থা দেখেছেন? এই যে আকাশের দেখি তাকে দেখুন কি অবস্থা, মনে হচ্ছে আজ আবার বৃষ্টি হবে। কাল সারা যা বৃষ্টি হলো। হ্যাঁ ঠিকই বলেছো, গত রাতের ঝড়টা একেবারে আনএক্সপেক্টেড ছিল। এক রাতের ঝড়েই সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল। হ্যাঁ, বাহাদুর বলছিল নিচের পাহাড়ে নাকি ধস নেমেছে, তুমি কিছু শুনেছো নাকি? না। হ্যাঁ, তো আমাদের বাগানেও তো নিশ্চয়ই অনেক গাছপালাই নষ্ট হয়েছে। এখন সরজমিনে গিয়ে না দেখলে তো কিছুই বোঝা যাবে না যে কি কি নষ্ট হলো। আমি আজ বাগানে গিয়েছিলাম, হুম, অনেক কাজ নষ্ট হয়ে গেছে। তাই তো। তবে আজ বাগানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি আশ্চর্য ঘটনা? সুমন্ত্রের হাতে লাগানো ওই স্বর্ণচাপা গাছটা, যেটা গতবারের ঝড়ে শিকড় উপড়ে পড়ে গিয়েছিল, আজ দেখলাম সেই শিকড়ের একটা ভাঙা অংশ থেকে নতুন চারা গজিয়েছে। সকালের সূর্যের আলোয় তার ছকছকে সবুজ পাতা মেলে হাওয়ায় দোল খাচ্ছে। কি বললেন বৌদি আপনি? আপনার বড় ছেলে সুমন্তের হাতে লাগানো ভেঙে পড়ে সেই স্বর্ণচাপার গাছ থেকে একটা নতুন চারা বেরিয়েছে? হ্যাঁ মিস্টার নায়ার, হ্যাঁ, ওই সুমন্তের হাতে লাগানো স্বর্ণচাপা গাছটা ওটা বেঁচে আছে, এখনো মরে যায়নি। আবার আবার নতুন করে বেঁচে উঠেছে, নতুন করে। বৌদি, এইটা কোনো বিশেষ ইঙ্গিত নয় তো? মানে
অলৌকিক কোনো ইঙ্গিত? অলৌকিক? হ্যাঁ। কি অলৌকিক? কিসের ইঙ্গিত? মিস্টার নায়ার, আপনি এর থেকে কিসের ইঙ্গিত পাচ্ছেন? প্লিজ মিস্টার নায়ার, আপনি চুপ করে থাকবেন না, বলুন না এই ঘটনা থেকে স্টপ ইট সুষমা, স্টপ ইট। নায়ার, তোমার ওই অলৌকিক ভেলকিবাজির কল্পকাহিনী শুনিয়ে আমাদের মধ্যে আর বিভ্রান্তির সৃষ্টি করো না প্লিজ। না 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 দাদা, না না, আমি কোনো কাহিনী শোনাচ্ছি না, আমি শুধু কিছু ওই সম্ভাবনার কথা বলছি। মিস্টার নায়ার, আপনি কিছু মনে করবেন না, ও শুনতে না চায় না শুনুন, আপনি আমাকে বলুন না প্লিজ, কি কি অলৌকিক ইঙ্গিত আপনি পাচ্ছেন? বৌদি, হ্যাঁ হ্যাঁ, আজকে কত তারিখ? আজ 30 আগস্ট। 30 হ্যাঁ, আগস্ট। 30। আপনার অনুমান কিন্তু ঠিকই। 4 বছর আগে ঠিক এই দিনেই আপনার বড় ছেলে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিয়ে ওই আন্দামানের আকাশ থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তাই না বৌদি? নায়ার, নায়ার, কেন কেন একটা পুরনো স্মৃতিকে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে তুলছো বলো তো? হ্যাঁ, গত 4 বছর ধরে যে বেদনাকে আমরা সময়ের গভীরে তলিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাকে নিয়ে প্লিজ আর কাটাছেঁড়া করো না। সে বেদনা প্রতিনিয়ত আমাদের ভেতর থেকে কুড়ে 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 খাচ্ছে। বাইরে থেকে আমরা যতই স্বাভাবিক থাকার অভিনয় করি না কেন, ভেতরে আমাদের খান্ডপ্রস্থ জ্বলছে। সুমন্ত্র নেই, সুমন্ত্র নেই, সুমন্ত্র আর ফিরে আসবে না। না, সে আছে, সুমন্ত্র বেঁচে আছে। ওর বেঁচে থাকার উপরে, ও বেঁচে আছে এই আশা নিয়ে আমিও বেঁচে আছি। ওর বেঁচে থাকার উপর এই পরিবারের অনেক কিছু নির্ভর করে আছে, সেটা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, ওর মঙ্গল কামনায় আমি সকাল থেকে সন্ধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছি। সে প্রার্থনা মিথ্যে হয় কি? প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনা। যে বিশ্বাস আমার মধ্যে রয়েছে সে বিশ্বাস তোমার মধ্যে নেই। হ্যাঁ, বলো, তুমি ওর বাপ নাও? তুমি ওর বাপ নাও? হ্যাঁ, তবে তবে কেন কেন হারাবে তুমি তোমার বিশ্বাস? কেন হারাবে? আমিও আমিও তোমার মতো বিশ্বাস করতে চাই। আমি তোর জন্মদাতা পিতা সুষমা, সুষমা, আমিও তোমার মতো সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, কিন্তু পারি না। ভয়ে আমার বুক কেঁপে ওঠে, দুর্বল হয়ে পড়ি। কেন তো হবে? আমি তো কারোর থেকে আমার বিশ্বাসটা হারাইনি। তুমি যা বলেছো আমি তাই বিশ্বাস করেছি, যা করতে বলেছো আমি তাই নিঃসংকোচে করে গেছি। তাহলে তাহলে তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না কেন? আমি তো বলছি সুমন্ত্র আছে, ও একদিন ঠিক ফিরে আসবে। তোমরা আমাকে বিশ্বাস তুমি শান্ত করো, হও, তুমি ফিরে তুমি আসবে। তুমি শান্ত হও, শান্ত হও সুষমা, শান্ত হও। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সুমন্ত্র ফিরে আসবে, সুমন্ত্রকে ফিরে আসতেই হবে। নায়ক, নায়ক, তুমি তুমি ওই বাগানের ওই গাছটা নিয়ে কি যেন বলছিলে? মিস্টার নায়ক, আপনি কি অলৌকিক ইঙ্গিতের কথা বলছিলেন? হ্যাঁ। বলুন না। হ্যাঁ নায়ক, আমরা যদি ঘটনাক্রমকে মিলিয়ে দেখি তাহলে এই দাঁড়ায় যে আজ থেকে 4 বছর আগে 30 আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে দাদার নামে একটা টেলিগ্রাম এসেছিল যে আপনাদের বড় ছেলে সুমন্ত্র বসু, যে কিনা একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের টেস্ট ডেকোরেট পাইলট, একটা যুদ্ধ বিমান নিয়ে উড়ানে গিয়েছিল। কোনো একটা টেকনিক্যাল কারণে সেই বিমানটি আন্দামানের আকাশে গভীর জঙ্গলে ভেঙে পড়ে।
এয়ারফোর্সের অনেক চেষ্টা সত্ত্বেও সে তাদের সাথে কোনো রকম যোগাযোগ স্থাপন হয়নি। এমনকি সেই বিমানের ধ্বংসাবশেষ এবং পাইলটের কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি। আমরা যেটা ওই ইন্ডিয়ান এয়ারফোর্সের টেলিগ্রামের যে শব্দগুলি ছিল তা থেকে জানতে পারি লেখা ছিল মিসিং ইন অ্যাকশন। সুতরাং সুমন্ত্র বসু যে মৃত সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। না মানে সত্যি তো ওই প্লেন ভেঙে পড়া মানে যে পাইলট, না মানে তাহলে তো সেটা টেলিগ্রামে থাকতো, তাই তাই বলো না? হ্যাঁ থাকতো না? হ্যাঁ হ্যাঁ যান্ত্রিক গোলযোগ নজরে পড়ার পর একজন পাইলট যদি সময় মতো ইজেক্ট করে বেইল আউট করতে পারে তাহলে কিন্তু সে বাঁচতেও পারে। তবে তবে আমাদের বড় খোকা যে সেটা করেনি আমরা জানছি কি করে? হ্যাঁ তাহলে তাহলে সে গেল কোথায় সুষমা? সুমন্ত্র তাহলে কোথায় আছে? আমাদেরকে ছেড়ে, সবাইকে ছেড়ে ও কোথায়, কেমন আছে? দাদা দাদা এই প্রশ্নের উত্তর তো আমাদের খুঁজে বের করতে হবে। তুমি পারবে না আর? হ্যাঁ তোমার ওই জ্যোতিষ দিয়ে তুমি আমাদের সুমন্ত্রকে খুঁজে বের করতে পারবে? হ্যাঁ মিস্টার নাগ, দেখুন না আপনি নিশ্চয়ই পারবেন। ওমা, হ্যাঁ মা! কি বলছিস? হ্যাঁ, ও কি হলো? তোমরা সবাই এখানে? ও নায়ার আঙ্কেল, গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ আরে আজ তো ছুটির দিন। হ্যাঁ আঙ্কেল। হ্যাঁ, তো সেজে গুজে কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ আসলে আঙ্কেল হ্যাঁ। ওই কলকাতা থেকে আমার এক ছোটবেলার বান্ধবী আসবে। বান্ধবী আসছে? হ্যাঁ, আর ওকেই রিসিভ করতে যেতে হবে। বাহ বাহ, খুব ভালো। তার মানে বাড়িতে গেস্ট আসছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তবে এই সন্ধেবেলা আড্ডা মারার সময় না একটা নতুন মানুষ পাওয়া যায়। তাই না? নতুন কোথায়? এই বন্যা তো এই বাড়িরই মেয়ে। হ্যাঁ, বন্যা এ বাড়ির মেয়ে কি করে হলো? বন্যার সম্বন্ধে যা জানার হ্যাঁ। আপনি সব কিছু জয়ন্তর কাছ থেকে জেনে। আহ। আমার রান্নাঘরের কাজ হয়েছে, আমি আসছি, আপনি গল্প করুন। বন্যা, হ্যাঁ। বেশ সুন্দর নাম তো দাদা। কাল সকাল মানে সন্ধেবেলায় এত ঝড় বৃষ্টি আর আজ সকালে ওই বন্যা এসে হাজির। হ্যাঁ তা জয়ন্ত, হ্যাঁ আঙ্কেল। এই বন্যা এই বাড়ির মেয়ে হলো এটা কি করে সেটা তো বুঝলাম না। আসলে আঙ্কেল ব্যাপারটা কি বলুন তো, কলকাতায় না ওরা আমাদের প্রতিবেশী ছিল। ও বাবা ওই হাওড়ার ব্যবসা শিফট করে নর্থ বেঙ্গলে আসার আগে আমরা তো সবাই একই সাথে থাকতাম, একই পরিবারের মতন। অবশ্য ওদের পরিবার বলতে ওরা দুজন, বন্যা আর ওর দাদা অভিক। কেন ওদের মা বাবা? ওদের মা মানে মাসিমা তো ছোটবেলাতেই মারা যান। ও সরি সরি। আর ওদের বাবা মানে মুখার্জি আঙ্কেল আর কি। বিজয় মুখার্জি। বিজয় মুখার্জি মানে? ইয়েস, বিজয় মুখার্জি আমার জীবনের এক কলঙ্কিত অধ্যায়। আমার বিজনেস পার্টনার, আমার অভিন্ন হৃদয় বন্ধু, আর তার চেয়েও বড় পরিচয় হলো সে আমার বিশ্বাসের হত্যাকারী। জয়, জয় কেন এই সমস্ত পুরনো কাসুন্দি ঘেটে ও এই কবর থেকে পুতিগন্ধময় লাশটাকে বের করছো? আমি ওসব ভুলতে চাই। মানে বাবা নায়ার আঙ্কেল জিজ্ঞেস। না ও সরি 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 দাদা, সরি আমি জানতাম না ওই নামটার সাথে আপনার একটা অতীতের কোনো সম্পর্ক আছে। সম্পর্ক নয়, স্মৃতি, বেদনার স্মৃতি। সেই বেদনা গভীর ক্ষতর মতো আমার হৃদয়ে গ্রথিত আছে। সামান্য খোঁচা দিলেই রক্ত চুইয়ে পড়ে, যন্ত্রণায় কুকড়ে উঠি আমি। জানো না, ওই বিজয় মুখার্জি একবার আমাকে একেবারে পথে বসিয়ে দিয়েছিল, কিন্তু আমি হার মানিনি। আমি ইন্ডাস্ট্রিতে আবার নিজেকে আমি প্রতিষ্ঠিত করেছি, শূন্য থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, এবং সম্পূর্ণ নিজের চেষ্টায়।
তবে তবে এখন আর আমার কোনো চিন্তা নেই। এখন জয়ন্ত আছে আমার পাশে। দেশের টপ বিজনেস স্কুল থেকে গ্র্যাজুয়েট করেছি ওকে। বাহ। এবার ওর কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি অবসর নেব, রিটায়ারমেন্ট। কি জয়ন্ত, বাবা, পারবে না? কেন নয় বাবা, তুমি তো প্লেটে করে সব সাজিয়ে রেখেছো। আমার কাজ তো শুধু ওইটাকে একটু এগিয়ে। এই দেখো, ছুটির দিনে কে এলো? বাবা তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, যাও। তো দাদা, হুম? ওই কলকাতার মানে পাটটা কি একদম চুকে গেছে, না এখনো যাওয়া আসা আছে? না না, ব্যবসার কাজ তো ওখানে আর এমন কিছু নেই, তবে থাকার মধ্যে আছে শুধু পুরনো বসত বাড়িটা। ও হ্যাঁ, তাও আবার অনেক দিন ধরেই যাওয়া হয় না। এই না, হ্যাঁ, বল। আরে চলো না একবার ঘুরে আসি গিয়ে, দুই পরিবার মিলে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অনেক দিন পর। অনেকদিন হ্যাঁ, বেশ পর। একটু আনন্দ হবে। হ্যাঁ বিলকুল, একদম সঠিক। হ্যাঁ আসুন আসুন। বাবা উনি মিস্টার, কি আপনি বাইরে দাঁড়ালেন কেন? ভেতরে আসুন। বাবা উনি মিস্টার শুভঙ্কর সান্যাল, সাংবাদিক। তোমার কাছে এসেছেন কোনো একটা কাজে। হুম, বসুন। থ্যাংক ইউ স্যার। দাঁড়ান, কি কারণে এসেছেন জানবার আগে জিজ্ঞেস করি, চা না কফি? কিচ্ছু না স্যার, আসলে আমার হাতে সময় খুবই অল্প, তাই সরাসরি প্রসঙ্গেই আসি, বুঝলেন। নমস্কার, আমি শুভঙ্কর সান্যাল, ফ্রিল্যান্স জার্নালিস্ট। এই উত্তর দর্পণ পত্রিকায় একটা আর্টিকেল লিখছি, সেই বিষয়ে আপনার সঙ্গে একটা সাক্ষাৎকার চাই স্যার। হ্যাঁ দেখুন, যদিও খবরের কাগজের খবর খুব একটা আমি পড়ি টড়ি না, তবে তবে আপনার দু একটা আর্টিকেল আমি পড়েছি। তাই নাকি? হ্যাঁ, বাজেট সংক্রান্ত একটা আলোচনা পড়েছিলাম আমি আনন্দবাজার পত্রিকায়, বেশ শোরগোল তুলেছিল। দাদা, হ্যাঁ? দাদা মানে আমি চলি। হ্যাঁ, আপনি বরঞ্চ ওই আলোচনা করুন, ঠিক আছে, সেটা করুন। আর শোনো, আমি আসি তাহলে। হ্যাঁ। ও জয়ন্ত, 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 হ্যাঁ আঙ্কেল। সন্ধেবেলায় এসে যাবো আড্ডা। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা সকলে মিলে বসে আড্ডা মেরে আনন্দের বন্যা বইয়ে দেবো, কেমন? ঠিক আছে uncle, চলি ঠিক দাদা। আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলুন মিস্টার সান্যাল, হাউ ক্যান আই হেল্প ইউ? আসলে আমি উত্তরবঙ্গের শিল্পের উন্নয়ন, তার বর্তমান ভবিষ্যৎ, এই নিয়ে একটা লেখা লিখছি, তাই আপনার কাছে দেখা করা। বাহ, এ তো বেশ ভালো কথা। এবার উত্তরবঙ্গের উপর মিডিয়ার ফোকাস হওয়া খুব দরকার। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। ঠিক আছে তাহলে। ও আচ্ছা, এইটা অন করার আগে আপনাকে একটা সুখবর দিতে চাই স্যার। কি সুখবর? যদিও খবরটা এখনো অফিসিয়ালি কনফার্ম নয়, তবে বিশ্বস্ত সূত্রে খোঁজ পেয়েছি চেম্বার অফ কমার্স এই বছর আপনাকে পূর্ব ভারতের বর্ষসেরা শিল্পপতি হিসেবে পুরস্কার দিতে চলেছে। বাবা এ তো দারুণ খবর। কংগ্রাচুলেশনস বাবা, মেনি মেনি কংগ্রাচুলেশন। Thank you, thank you. দাঁড়াও আমি এক্ষুনি মাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, জয়ন্ত 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 জয়ন্ত, খবরটা পরে দিলেও চলবে, পরে দিলেও চলবে, অত তাড়াহুড়ো করার কি আছে? বসো বসো বসো। হ্যাঁ, আসলে জয়ন্তবাবু বুঝতেই পারছেন, এই ধরনের খবর না অফিসিয়ালি কনফার্ম হওয়ার আগে সেলিব্রেট না করাই ভালো, বুঝলেন। আমি তো এটাই বুঝতে পারছি না যে এত লোক থাকতে হঠাৎ আমাকে কেন? ও না না না, সে কথা বলবেন না স্যার। গেল কয়েক বছরে আপনার যা বিজনেস গ্রোথ, তা তো রীতিমতো নজর কাড়া, আনপ্রেসিডেন্টেড। তাছাড়া আপনার ফ্যাক্টরির কর্মীরা যথেষ্ট খুশি। দেখুন, এটা মানতেই হবে যে আপনি যথেষ্টই যোগ্য মানুষ। অ্যাবসলিউটলি ট্রু। বলছেন? যাই হোক, তাহলে এবার কাজে ফেরা যাক। আমি এইটা অন করছি। আপনি শুধু একটু খেয়াল রাখবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক আছে কিনা, কেমন? হুম। আপনি শ্রী সুমত বোস প্রথম জীবনে হাওড়া অঞ্চলে একটা খুচরো যন্ত্রাংশ, মানে ওই মেশিন পার্টসের সাপ্লাই করা দিয়ে কাজ শুরু করেন, তাই তো? রাইট। তারপর হাওড়া শিল্পাঞ্চলেই প্রথমে একটা ছোট সাইজের ওয়ার্কশপ এবং সেখান থেকে ধীরে একটা মাঝারি সাইজের কারখানার গোড়াপত্তন করেন। কারেক্ট। ওই খুচরো যন্ত্রাংশের ব্যবসা করতে করতেই আপনি হঠাৎ সূক্ষ্ম এবং সূক্ষ্ম যন্ত্রপাতি বানানোতে মন দেন। হুম, রাইট। আচ্ছা, আপনাদের এই ধরনের যন্ত্রপাতি ঠিক কোথায় ব্যবহৃত হতো? ভারত সরকারের অস্ত্র কারখানাগুলোতে। আচ্ছা, একজন এই খুচরো মেশিন পার্টসের ব্যবসা করতে করতে প্রিসিশন টুলস, মানে যাকে বলে ওই সূক্ষ্ম যন্ত্রপাতি বানানো শুরু করে দিল, এটা একটু অস্বাভাবিক নয়? কেন?
অস্বাভাবিক কেন? না মানে আপনি তো ইঞ্জিনিয়ার নন। হ্যাঁ, না এই লেভেলের একটা সেট আপ করতে গেলে যে ধরনের টেকনিক্যাল নো হাউ ফান্ড সবই তো লাগে, তাই আর কি। তা এত বছর পর এই প্রশ্নের জবাব দেওয়াটা কি খুব জরুরি শুভঙ্কর বাবু? আপ- আমি পেরেছিলাম তাই করেছিলাম, সেটাই কি যথেষ্ট নয়? আপনার মতো একজন শিল্পোদ্যমী মানুষের সম্বন্ধে লিখতে গেলে এই তুচ্ছ খবরগুলো তো একটু জরুরি হবেই। এক সেকেন্ড আমার সম্পর্কে মানে? হ্যাঁ, আপনার সম্পর্কে। না না, আপনি তো এখানে এসেছিলেন যে ওই উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যৎ এইসব নিয়ে লিখবেন, তাই নয় কি? সে তো লিখছি। ওই প্রসঙ্গেই আপনার কথা, আপনার সাফল্যের কাহিনী এগুলো তো এসেই যায়। তা আমার প্রসঙ্গটা এসেই যায় নাকি আপনি সেটাকে টেনে আনতে চান? কোনটা মিস্টার সান্যাল? ঠিক বুঝলাম না মিস্টার বোস। না বোঝার মতো অত কঠিন কিছু বলেছি কি আমি? না, আমার কাছে এটাই পরিষ্কার হচ্ছে না যে আপনার ইন্টারেস্টটা কি উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যৎ নিয়ে নাকি অন্য কিছু নিয়ে? বেশ, দেখুন আপনার যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে আপত্তি থাকে তবে জোরাজুরি করব না। এক মিনিট মিস্টার সান্যাল, এখানে জোড়াজোড়ি বা না চাওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? বাবার এই ব্যবসা বা কর্মপদ্ধতি নিয়ে কি কোনো স্বচ্ছতার অভাব আছে বলে মনে করেন আপনি, যে আপনাকে জোরজার করে জবাব বার করে নিতে হবে? এক্স্যাক্টলি। তাহলে তো মিটেই গেল। বলুন, প্রশ্নগুলো আরেকবার করি তো? না, প্রয়োজন হবে না, প্রশ্নগুলো আমার মনে আছে। বেশ। আমার এক বন্ধু, বাল্য বন্ধু, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ইংল্যান্ডে চলে যায় উচ্চতর শিক্ষার জন্য। দেশে ফিরে আসে ভারত চীন যুদ্ধের কিছুদিন পরই। আর সেই সময় দেশের শিল্পনীতিতে বেশ কিছু পরিবর্তন আসে, আশা করি আপনি সেগুলো জানেন। হ্যাঁ, সরকার তখনই বোধহয় সিদ্ধান্ত নেয় যে অস্ত্রশস্ত্র নির্মাণে এবার ভারতকে উদ্যোগী হতে হবে, আর তাই বেসরকারি সংস্থাগুলোকেও এই ব্যাপারে উৎসাহিত করতে হবে। রাইট ওয়ার। তো আমি আমার বন্ধুকে বললাম যে এই হচ্ছে সুযোগ, চলো আমরা কাজে লেগে পড়ি। তা বন্ধুটিও রাজি হয়ে গেল। তাই বেশ, তাহলে একজন উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার আপনার প্রকল্পের সাথে যুক্ত হওয়ায় আপনার ওই কারিগরি দক্ষতার প্রয়োজনটা মিটলো, কিন্তু অতগুলো টাকা আপনি কোথায় পেলেন মিস্টার বোস? চুরি করিনি নিশ্চয়ই মিস্টার সান্যাল। হ্যাঁ? দেখুন মিস্টার সান্যাল, ব্যবসা করার ইচ্ছে থাকলে টাকার অভাব হয় না। ওই প্রকল্প যদি লাভদায়ী প্রমাণ করা যায় না, ব্যাংক ছাড়াও বাজার থেকে টাকা তোলা কিন্তু সম্ভব। হ্যাঁ, Yes. আর এছাড়া ওই আমরা কিছু ব্যক্তিগত সম্পত্তির বিনিময়ে অনেক টাকা তুলতে সক্ষম হয়েছিল। শুনেছি। আচ্ছা, এই সময় আপনাদের কোম্পানি প্রিসিশন টুলস অন্যান্য বাকি সব বানানোর সাথে সাথে ভারতের প্রতিরক্ষা দপ্তরের জন্য প্রিসিশন টুলস বানাতে শুরু করে, তাই তো? ঠিক কথা। বাহ বাহ, আপনি তো দেখছি একেবারে পুরো হোমওয়ার্ক করেই এসেছেন আমার ইন্টারভিউ করার জন্য। একটু হোমওয়ার্ক তো করতেই হয় স্যার। আচ্ছা, আপনাদের কোম্পানি এই বিএম ইঞ্জিনিয়ার্সের বি এবং এম এর পুরো ফর্মটা কি বলতে পারেন? মিস্টার সান্যাল, আপনি কি খাবেন, চা কফি বা অন্য কিছু? জয়ন্ত, ভেতরে খবর দাও। হ্যাঁ বাবা, একটু জয়ন্তবাবু, দরকার হবে না, ওগুলো আমি এমনিতেই একটু কম খাই মিস্টার বোস। আচ্ছা, আপনারা এখন আর প্রতিরক্ষা দপ্তরের জন্য কোনো কিছুই বানান না, তাই না? না, কেন? কারণ সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন যে ওই প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রপাতি নিজেরাই বানাবেন। তাই সরকারেরই হঠাৎ করে সরকারি নীতির পরিবর্তন, মানে প্রাইভেট কোম্পানিগুলোকে প্রতিরক্ষা দপ্তরের মাল সাপ্লাই থেকে বাদ দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় স্যার? সেটা তো আপনি সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? না মানে তবু আপনার কি মনে হয়? সরকারের ডাইভার্সিফিকেশন, সিকিউরিটি রিজনস, নাকি মিসট্রাস্ট, বিশ্বাসের অভাব? হোয়াট ডু ইউ মিন? দেখুন মিস্টার সান্যাল, সরকার তার ইচ্ছের মতো নীতির পরিবর্তন করতেই পারে, এবং তার জন্য সে কিন্তু কারুর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। কোয়াইট অফকোর্স। আচ্ছা, আপনাদের হাওড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে একেবারে ওই পাট চুকিয়ে সোজা উত্তরবঙ্গে এসে ব্যবসা শুরু করলেন কেন বলতে পারেন? সে কি মিস্টার সান্যাল, আপনি চান না যে উত্তরবঙ্গের শিল্পের
উন্নতি ঘটুক, হ্যাঁ, উত্তরবঙ্গ দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করুক? চান না সেটা? হ্যাঁ, চাকরি সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক, বর্তমানে আপনিও তো উত্তরবঙ্গেরই বাসিন্দা, তাই নয় কি? অবশ্যই চাই। আর উত্তরবঙ্গের প্রতি আপনার এই কি বলবো স্নেহ বদান্যতা, তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে মিস্টার বোস। অ্যান্ড হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই সময় উত্তরবঙ্গে শিল্প শুরু করবার জন্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু ছাড় ও আর্থিক সুবিধাও দেওয়া হচ্ছিল। সেগুলো কিছু কম নয় মিস্টার সান্যাল। বটে। আচ্ছা, আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্সে প্রিসিশন টুলস নামে একটা বিশেষ ডিভিশন ছিল না, যেখানে ফাইটার জেটের কিছু জটিল যন্ত্রাংশ তৈরি হতো? ছিল বলছেন কেন? প্রিসিশন টুলস তো এখনো আছে। তা সেখানে কি ফাইটার জেটের পার্টস এখনো তৈরি হয়? চুপ করে থাকবেন না মিস্টার বোস, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পাঠক কিন্তু জানতে চাইবে। আপনার এই পাঠকটি কে মিস্টার সান্যাল? কে আপনাকে এখানে পাঠিয়েছে? কে? কে 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 পাঠাবে? কেউ না। দেখুন, প্রিসিশন টুলস ছিল এবং আছে, থাকবেও। কারো কোনো চক্রান্তেই সেটা বন্ধ হবে না। এই বিষয়ে আমি আর কোনো প্রশ্নের জবাব দেব না। তা আপনি হঠাৎ এই চক্রান্তের কথা কেন বললেন স্যার? এটা বন্ধ করে দিচ্ছেন কেন? আমার ইন্টারভিউ কিন্তু এখনো শেষ হয়নি। ইন্টারভিউ শেষ হলো কি হয়নি সেটা আমি ঠিক করব না কেউ। অগত্যা, দেখুন, জোর আমি আপনাকে করতে পারি না, তবে এই ইন্টারভিউটা শেষ করতে পারলে কিন্তু। দেখুন, প্রিসিশন টুলস নিয়ে আগেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা আমি অস্বীকার করছি জানি। না। নিম্নমানের যন্ত্রাংশ সাপ্লাই করার অপরাধে ভারতের প্রতিরক্ষা দপ্তর, আরো স্পেসিফিক্যালি বললে ভারতীয় বিমান বাহিনী, আপনাদের সব টেন্ডার বাতিল করে দেয়। আর তাই আপনাদের বিএম ইঞ্জিনিয়ার্স বন্ধ হতে পারে। কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হয়নি। আগুন পাখি ফিনিক্সের মতো ছাইয়ের ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়েছে বিএম ইঞ্জিনিয়ার্স। আর শুধু মাথা তুলে দাঁড়িয়েছে বললে ভুল হবে মিস্টার সান্যাল। এই কোম্পানিকে ঘিরে আরো অনেক প্রকল্পের জন্ম হয়েছে এই উত্তরবঙ্গে, এটা ভুলবেন না। সে তো বটেই, আপনারই আবার শূন্য থেকে শুরু করে ঘুরে দাঁড়ানোকেই না সম্মান জানাতে চেম্বার অফ কমার্স আপনাকে পুরস্কৃত করছে স্যার। সরি আপনাকে এইভাবে প্রভোগ করার জন্য। আসলে বুঝতেই পাচ্ছেন, জার্নালিস্টদের না একটু আধটু ওই প্রভোগ করতেই হয় খবর বের করার জন্য। এইটা তাহলে আরেকবার অন করি? না, দরকার নেই। আপনি প্রশ্ন করুন, প্রয়োজন বুঝলে আমি উত্তর দেব, তবে সবটাই হবে অফ দ্য রেকর্ড। বেশ, তাহলে অফ দ্য রেকর্ডই জবাব দিন ওই একটা প্রশ্ন যেটা আপনি এড়িয়ে গেলেন। দাঁড়ান মিস্টার সান্যাল, বাবা তো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। না 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 না, একটা প্রশ্ন ছাড়া। কোন প্রশ্ন? ওই যে আপনাদের কোম্পানি বিএম ইঞ্জিনিয়ার্স এর বি এবং এম এর পুরো ফর্মটা কি? আমি বলি, বি হচ্ছে বোস, মানে আপনি, আর এম হচ্ছে মুখার্জি, মানে মিস্টার বিজয় মুখার্জি, আপনার ওই বিলেত ফেরত ইঞ্জিনিয়ার বন্ধু, যে ছিল আপনাদের ইঞ্জিন হেড ডিভিশনের স্রষ্টা এবং আপনাদের কোম্পানির 50% মালিক। কি ঠিক বললাম তো? আমি তো এটাই বুঝতে পারছি না যে উত্তরবঙ্গের শিল্পের বর্তমান ভবিষ্যতের সঙ্গে এই প্রসঙ্গটা কিভাবে জড়িত। আচ্ছা, মিস্টার মুখার্জি তো এখন জেলে, তাই না? ভারতের বিমান বাহিনীকে ডিফেক্টিভ ইঞ্জিন হেড সাপ্লাই করার অপরাধে সিবিআই এর রুজু করা মামলায় দেশদ্রোহিতার দায়ে জেল কাটছেন। কি দুঃখের ব্যাপার না? অথচ আজ উনি বাইরে থাকলে আপনার সাথে এই বর্ষসেরা শিল্পপতির পুরস্কারটা বেশ ভাগ করে নিতে পারতেন। আমার একটা কাজে বেরোতে হবে। হ্যাঁ বাবা। আমি যাচ্ছি। তোমারও তো যাওয়ার ছিল। হ্যাঁ যাও। ঠিক বাবা, ঠিক। জয়ন্তবাবু, হ্যাঁ বলুন। আপনার দাদা এয়ারফোর্সের টেস্ট পাইলট ছিলেন না? হ্যাঁ কেন? ছিল বলছেন কেন? না মানে উনি তো প্লেন ক্র্যাশ। মিস্টার সান্যাল, বাবা তুমি শান্ত। জয়ন্ত, হ্যাঁ মা। এই জয়ন্ত, হ্যাঁ, মা? এই তোর একটা কল আছে। কল? কে ফোন করেছে মা?
ঠিক বলতে পারবো না। ওই গলাটা কীরকম অচেনা লাগলো। বললো জরুরি দরকার, তুই দেখ না, একবার কথা বলে দেখ। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার ম্যাডাম। মিস্টার বোস, আপনার এই মহামূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকবো। আজকে তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ, দু একটা প্রশ্ন যদি বাকি থেকে যায় পারমিট করবেন একবার ফোন করে আপনার সাথে কথা বলে নিতে। আসছি ম্যাডাম। কে গো? হ্যাঁ, সাংবাদিক ইন্টারভিউ করতে এসেছিল, কিন্তু ইন্টারভিউয়ের চেয়ে জেরাটাই বেশি ছিল। কেন? পুরনো কথার কাসুন্দি ঘেটে সব ওই জেরা করছিল। হ্যাঁ, বিজয়ের কথা, প্রিসিশন টুলস, ইঞ্জিন হেড, হাওড়া ছেড়ে কেন উত্তরবঙ্গে এলাম, এই সমস্ত কথা জিজ্ঞেস করছিল। যে ঘটনা চুকে বুকে গেছে তাকে আবার খুঁচিয়ে তোলা কেন? আমিও তাই ভাবছি সুষমা, কেউ কি অলক্ষ্যে আবার কোনো নতুন চক্রান্তের জাল বুনছে? ঠিক বুঝতে পারছি না। তবে তোমাকে একটা খবর দেওয়ার ছিল। কি খবর? অভিক আসছে। কে? অভিক? কখন? তুমি কি করে খবর পেলে? জয়ন্তকে ফোনটা অভিকই করেছিল বাস স্ট্যান্ড থেকে। ও, তার মানে ওরা ট্রেনে আসছেন? সেটা বড় কথা না। তাহলে জয়ন্ত বলেছিল যে শুধু বন্যা আসছে, অভিকের আসার কিন্তু কোনো কথা ছিল না। কিন্তু এত বছর বাদে হঠাৎ দুজনে মিলে আসছে একেবারে এখানে। হ্যাঁ, ঠিক আছে তো তুমি চিন্তা করছো কেন? ভাই বোন ইচ্ছে হয়েছে তা দুজনে আসছে। হ্যাঁ, তুমি অস্থির হচ্ছ কেন? না গো, ফোনে অভিকের গলাটা কেমন যেন ঠান্ডা শোনালো। তার মানে কে ফোন করছেন জিজ্ঞেস করাতে নিষ্প্রিয় গলায় বলল, আমি অভিক মুখার্জি বলছি, জয়ন্ত বোসের সঙ্গে কথা বলতে চাই। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, বললাম অভিক, কতদিন বাদে তোর গলা শুনলাম, বলতো কেমন আছিস বাবা, কোথা থেকে কথা বলছিস তুই? একটু চুপ করে ঠান্ডা গলায় বলল, আমি ভালো আছি মাসি, আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের বাড়ি পৌঁছে যাব। ডুয়ার্সের বাস স্ট্যান্ড থেকে বলছি। ঠিক আছে তো অভিক আসছে, তো তুমি অত অস্থির হচ্ছ কেন? হ্যাঁ, কেন চিন্তা করছো? না গো, যে রাগ বৃতৃষ্ণা সব কিছু নিয়ে অভিক একদিন বন্যার হাত ধরে আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আজ এমন কি হলো যে আবার দুজনে মিলে ফিরে আসছে? হ্যাঁ, ঠিক আছে, আসুক না, তুমি চিন্তা করো না। তুমি ওকে তুমি ফোনটা দাও। হ্যালো হ্যালো হ্যালো। জয়, হ্যাঁ, বন্যার সঙ্গে যে অভিজ্ঞ আসছে এ কথা তুমি আমাকে আগে বলনি তো? আরে মা, আমি কি করে জানবো? আমি তো নিজেই এখন সব কিছু জানছি। বন্যা তো রাতের ট্রেনে আসার কথা ছিল, এরকম লাস্ট মোমেন্টে যে কেন প্ল্যান চেঞ্জ আমি কিচ্ছু বুঝতে পারছি না। দূর। আচ্ছা, অভিকের সঙ্গে না হোক, কিন্তু বন্যার সঙ্গে তো তোমার নিয়মিত যোগাযোগ আছে, তো বন্যাও তোমাকে কিছু বলেনি? না বাবা, এমনকি আমি অভিককে বললাম বন্যাকে ফোনটা দিতে, মুখের উপরে ফোনটা কেটে দিল। স্ট্রেঞ্জ। আচ্ছা, বন্যা এখানে আসবে থাকবে এ সব কিছু তো আমি তোমার থেকে জানতে পেরেছি জয়। আচ্ছা, বন্যার কি একবারও উচিত ছিল না ফোনে অন্তত একবার হলেও কথাগুলো আমাকে জানানো? আহা সুষমা, অনেকদিন বন্যা তোমার সঙ্গে যোগাযোগ নেই, তাই হয়তো সেই আড়ষ্ঠতায় তোমাকে ফোনটা করতে পারেনি, তাই না জয়? তা নয় বাবা, তার মানে আসলে বন্যা এখানে আসতেই চাই। তবে আমি ওকে ইনসিস্ট করেছি মা। কি ইনসিস্ট করেছো কেন? হ্যাঁ মানে একটা সিদ্ধান্ত পাকাপাকি করবার জন্য। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? হ্যাঁ মানে আমি বন্যাকে বিয়ে করতে চাই, আর বন্যারও তাতে কোনো আপত্তি নেই। কি? আরে এ তো ভালো সিদ্ধান্ত, হ্যাঁ, খুব ভালো সিদ্ধান্ত। কি বলো সুষমা? হ্যাঁ, অসম্ভব, এ বিয়ে হতে পারে না। সে কি, কেন অসম্ভব কেন? হ্যাঁ, আরে জয় সুপ্রতিষ্ঠিত, বন্যাও ভারী মিষ্টি মেয়ে, ছোটবেলা থেকেই আমরা চিনি, তো এখানে আপত্তিটা কোথায়? হ্যাঁ মা, তুমি প্লিজ অমত করো না প্লিজ। না না না, এ বিয়ে হবে না, হতে পারে না, এটাই আমার শেষ কথা। আচ্ছা, কি ছেলে মানুষই করছো বলো তো? হ্যাঁ,
এবং ওর বাবা মানে আমাদের বিজয় যেই অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তো তুমি ওই মেয়েটাকে দিতে পারো না। আমি বন্যাকে কোনো রকম শাস্তি দিতে চাইছি না। আমি সেদিনও ওকে আমার মেয়ের মতো ভালোবাসতাম, আজও তাই বাসি। এই দেখো, আচ্ছা আচ্ছা সুষমা, সুষমা, আমরা আমাদের ছেলেদের জন্য, আমাদের সন্তানদের জন্য কি এমন আছে যেটা আমরা করিনি বলো তো? হ্যাঁ মা, আমি যদি বন্যাকে বিয়ে করে সুখী হই তাহলে ক্ষতিটা কোথায় বলো মা? না না না, ওই এক সন্তানের সুখের জন্য আমি আর এক সন্তানের সুখকে বিসর্জন দিতে পারবো না। এই সুষমা, কি সমস্ত হেয়ালি করছো বলো তো? বাহ, আজ আমার কথা তোমার খেয়ালই লাগছে। তুমি না বলেছিলে যে সন্তানদের সুখের জন্য তুমি সব করতে পারো? হ্যাঁ বলেছিলাম এবং এখনো বলছি। তাহলে তাহলে তুমি তোমার বড় ছেলে সুমন্তের কথা ভুলে গেলে কি করে? অন। মা, মা এখানে দাদার প্রসঙ্গটা আসছে কিভাবে মা? আসছে এই কারণে, তোমরা সবাই হয়তো ভুলে গেছো যে সুমন্ত্র বন্যার বাগদত্তা ছিল। সুষমা, সুষমা, নির্মম হলেও এ তো সত্যি যে সুমন্ত্র আজ আমাদের মধ্যে নেই। আদৌ সে কোনোদিন বাবা হয়ে এই কথা তুমি বলতে পারলে? হ্যাঁ মা, দাদাকে আমিও কম ভালোবাসি না, কিন্তু দাদা যে বেঁচে আছে একটা বিশ্বাসকে ধরে, একটা ভ্রান্ত ধারণাকে আঁকড়ে রেখে তুমি আমাদের সবার পথ চলাকে বন্ধ করে দিতে চাইছো মা? বাহ বাহ, এরা কারা? হ্যাঁ, কারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? এরা আমার আপনজন, এরাই আমার পরিবার। সুষমা, দাঁড়াও, দাঁড়াও। তোমাদেরকে আজ আমার এত অপরিচিত, এত অচেনা লাগছে কেন বলতে পারো? হ্যাঁ, সুমন্ত্র, 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 শুনতে পাচ্ছিস তুই? কোথায় আছিস তুই? কবে আসবি? দেখ, দেখ না ওরা কি বলছে, দেখ না, তুই শুনতে পাচ্ছিস? সুষমা, সুষমা, সত্যটাকে মেনে নিতে শেখো, বাস্তবের মুখোমুখি দাঁড়াতে শেখো। সত্য, বাস্তব, এই আপ্তবাক্যটা নিজের জীবনে কোনোদিন পালন করেছো মিস্টার বোস? এইভাবে কেন বলছো? আচ্ছা মা, দাদা যে বেঁচে আছে বা সে কোনোদিনও ফিরে আসবে, তার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? দ্বিতীয়বার এই কথাটা আর উচ্চারণ অবধি করবে না জয়। সুমন্ত্র আছে, সুমন্ত্র থাকবেও। সে না থাকলে এই বোস পরিবার কক্ষচ্যুত নক্ষত্রের মতো হারিয়ে যাবে চিরতরে। যাও, দরজাটা খুলে দাও আর সম্ভব হলে অভিকের সামনে ব্যবহারটা স্বাভাবিক। বাবা, ওই যে অভিক। অভিক, অভিক, এসো এসো এসো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, এসো। অভিক, কেমন আছিস বাবা? থাক বাবা, থাক। কেমন আছিস বাবা তুই? হ্যাঁ, আর এ কি চেহারা হয়েছে তোর? বন্যা কোথায়? হ্যাঁ, বন্যা আসেনি। আসেনি কেন? আশ্চর্য ব্যাপার, কাল রাত অবধি কথা হলো যে বন্যা আসছে, আর আজকে তুমি বলছো বন্যা আসেনি। স্ট্রেঞ্জ। তা তুমি হঠাৎ এখানে এতদিন পরে? বন্যা আসেনি, আর তার থেকে এলো অভিক। আমি আসলে তোমাদের কাছে খুবই অবাঞ্ছিত, তাই না জয়ন্ত? ছি 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 ছি, ছি। এ কি কথা বলছিস অভিক? তুই অবাঞ্ছিত কেন হবি বাবা? তুই কিন্তু সেই আগের মতো রাগী আর জেদি আছিস অভিক। আরে এই তোর কি মনে হয় রে, এই মাসিটাও তোর কাছে পর হয়ে গেছে? হ্যাঁ, কি রে? না মাসি, আর সব পর হয়ে গেলেও
তুমি যে সেই একই রকমের আছো। আচ্ছা, কিরকম রে? হ্যাঁ? ওই যে সেই মাথায় সিঁদুরের টিপ, হ্যাঁ, অন্নপূর্ণার মতো দাত্রী রূপ, গায়ে গায়ে বাবা গন্ধ। ঢের হয়ে গেছে, ঢের হয়ে গেছে তোর মাসির গুণগান। আরে তুই এবার বলতো, তোর চেহারাটা তুই এরকম কি করে বানিয়েছিস? হ্যাঁ, দুজনে একা একা থাকিস, খাওয়া দাওয়া নিশ্চয়ই ঠিক করে করিস না। হ্যাঁ, আরে এরকম করলে কি করে বাঁচবি অভিক? হ্যাঁ, করবো বেঁচে থেকে বলতে পারো মাসি? ওমা, এ কি কথা অভিক? আমি বন্যা, আমরা আমরা বেঁচে থেকে কি করবো? হ্যাঁ, ওমা, এ কি অলক্ষণে কথা বলছিস অভিক? বেঁচে থেকে কি করবো মানে? কি করবে বেঁচে থেকে? হ্যাঁ, অভিক, ওই সেই সব মানুষেরা লোকের কাছে কি করে মুখ দেখাবে যাদের যাদের জন্মদাতা বাপ একজন জেল খাটা আসামি, হ্যাঁ, যাদের বাপ ওই দেশের এতগুলো তরতাজা সৈনিকের এভাবে অকালে মৃত্যু ঘটাতে পারে, হ্যাঁ, যাদের বাপ ওই সামান্য কিছু মুনাফার জন্য নিজের দেশের এত বড় একটা ক্ষতি করতে পারে, হ্যাঁ, কি করবে বেঁচে থেকে? ছি 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 ছি, ছি। এসব ভেবে দুঃখ পাস না অভিক। এতে তোদের অপরাধটা কোথায় বল বাবা? হ্যাঁ, অপরাধ, আর সেই অপরাধ হচ্ছে আমরা ওই মানুষটার সন্তান গো। অভিক, আমরা আমরা ওই লোকটার সন্তান, হ্যাঁ। আচ্ছা, মানুষ যদি তার পিতা, তার জনকের সব সম্পদের, সব সম্মানের উত্তরাধিকার হতে পারে, তাহলে তার সব অসম্মান, তার সব অপরাধের দায়ভার সে কেন নিতে পারবে না তা তুমি বলতে পারো বাসি? হ্যাঁ, অপরাধ হচ্ছে আমরা ওই লোকটার সন্তান গো। ঠিক আছে, ঠিক আছে, এই সমস্ত আলোচনাগুলো এখন থাকুক। ও জার্নি করে এসেছে, ও ক্লান্ত, ওকে নিয়ে ভেতরে যাও, খাওয়া দাওয়া করুক, বিশ্রাম করুক। চল ভেতরে চল। না 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 মাসে, আমি তো এখানে থাকতে আসিনি, ওই কিছু জরুরি কাজে এসেছি, হলেই চলে যাব। একবার ভেবেছিলাম কোনোদিনও হয়তো আর তোমাদের মুখ দেখবো না গো, কিন্তু ওই যে বন্যার জন্য আজ আমাকে আসতেই হলো এখানে গো। একটা একটা পুরনো হিসেবের চূড়ান্ত বোঝাপড়া করে নিতে আজ আমাকে আসতেই হলো। পুরনো হিসেব, চূড়ান্ত বোঝাপড়া, এসব তুই কি বলছিস অভিক? আমি তো কিছু বুঝতে পারছি না। মা তুমি আর ওকে অনুরোধ করো না তো। বোঝাই তো যাচ্ছে যে ওখানে একটা কনফ্রন্টেশন করতে এসছে। আচ্ছা তুই চুপ কর না, এবার তুই চুপ কর। কি কি বললে তুমি জয়ন্ত? হ্যাঁ, কনফ্রন্টেশন, সংঘাত। সেই ইচ্ছা যদি আমার থাকতো না জয়ন্ত, তাহলে এই বসু পরিবারকে ধুলোয় মিটি দিতে আমার 2 মিনিটও সময় লাগতো না। মুখ সামলে কথা বলো অভিক। বোস পরিবারের ভিত অতটা নড়বড় নয় যে। আর চুপ করো না, কি শুরু করলে বলো তো তোমরা? আর অভিক, তোর কি হয়েছে বাবা? তোর যা বলার তুই সবকিছু সব পরে বলে। তুমি চল, তুমি এখন ভেতরে চল। যাও না, আমি ওর সাথে দুটো কথা বলেই চলে যাব। তুমি না, ভেতরে যাও। না আমি কোথাও যাব না, তুই যা বলবি সব আমার সামনেই বল অভিক, যা বলবি। বেশ, তুমি সব শুনতে চাও তাই তো? হ্যাঁ, বল। মাসি, মাসি তুমি চাও না যে বন্যা এবারই বউ হয়ে আসুক? হ্যাঁ, আচ্ছা, তবে জয়ন্ত সুমন্ত্রের বউ হয়ে আসো। যে যা বলে বলুক, আমি তো জানি সুমন্ত্র আছে, ও ও ঠিক একদিন ফিরে আসবে, ঠিক ঠিক ফিরে আসবে। আচ্ছা আচ্ছা মাসি, তোর যদি কালকে সত্যি সুমন্ত ফিরে আসে, হ্যাঁ, তুমি পারবে? তুমি পারবে এই একটা কলঙ্কিত পরিবারের মেয়েকে নিজের ঘরের পুত্রবধূ করে তুলতে? হ্যাঁ, কি গো, কি গো, এখন চুপ করে আছে কেন? উত্তর দাও না, তোমার উত্তরটা জানা আমার অত্যন্ত জরুরি। মাসি তুমি বলো, তুমি পারবে? পারবে? হ্যাঁ, 100 বার, 100 বার। কারণ আমি মনে করি তোমাদের বাবা পরিস্থিতির শিকার। তুমি তা বিশ্বাস করো মাসি? কি বললে? কি বললো সুষমা? যে লোকটা ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিত উপায়ে আমাকে, আমার ব্যবসা, আমার ফ্যাক্টরিকে ধুলোয় মিটিয়ে দিতে চেয়েছিল, সেই লোকটা পরিস্থিতির শিকার।
হ্যাঁ, ধোয়া তুলসী পাতা। বাহ 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 মিস্টার বোস, বাহ! আপনার অভিনয় শৈলী সত্যিই তো দেখছি আর কোনো জবাব নেই। হ্যাঁ, একটা ঠান্ডা মাথায় জঘন্য অপরাধ করে কেমন নির্লিপ্ত মুখে আপনি কি অসাধারণ অভিনয় করে চলেছেন, কি অপূর্ব! বাবা, এবার বুঝতে পারছো তো ওই ইন্টারভিউয়ার শুভঙ্কর সান্যাল কার লোক? হ্যাঁ, ইন্টারভিউয়ের নাম করে এই বাড়িতে আসা, খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের প্রিসিশন টুলসে জিজ্ঞাসাবাদ করা, আর তার কিছুক্ষণ পরেই এই অভিকের এই বাড়িতে আগমন। সবই কেমন একই সূত্রে বাঁধা। হ্যাঁ জয়, হ্যাঁ, সবই ওই মুখার্জি পরিবারের চক্রান্ত। না 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 না, উনি কিন্তু ভুল করছেন। আপনি 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 ভুল করছেন মিস্টার বোস। শুভঙ্কর সান্যাল আমার লোক নয়, আমার লোক নয়, তবে হ্যাঁ ওকে আমি চিনি। কিছুদিন আগে কিছু তথ্যের খোঁজে ও এসেছিল আমার কাছে। ওই প্রিসিশন টুলসে যা যা ঘটছিল সেটা যে একটা চূড়ান্ত চক্রান্ত, সেটার আজ ও অনেকদিন আগেই পেয়েছিল। ওই ক্ষমতার আলিন্দে বসে থাকা কিছু প্রভাবশালী লোক নিজেদের পিঠ বাঁচাবার জন্যে ওই শিক্ষণটির মতন করে ব্যবহার করেছিল আমার বাবাকে। সেটাই সে এক্সপোজ করতে চেয়েছিল সংবাদপত্রের মাধ্যমে। তবে আমার জোগাড় করা তথ্যগুলো আমি যদি ওই শুভঙ্কর সান্যালের হাতে ধরিয়ে দিতাম না, মিস্টার বোস, আপনি এতক্ষণে শেষ হয়ে যেতেন, একদম ফিনিশড। ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স এসব। ননসেন্স। মাসি, মাসি, তুমি চাও না যে বন্যা এবারের বউ হয়ে আসুক? আমাকে বলতে আমার কষ্ট হলেও আমি বলছি, এ বাড়ি তো দূর, ওই লোকটার ছায়াও আমার বোন মারাক, সেটা আমি চাই না। সুষমা, সুষমা, ওকে তুমি এক্ষুনি বেরিয়ে যেতে বলো, নইলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করব। অভিক, তুমি কিন্তু তোমার শালীনতার সমস্ত সীমা পার করে যাচ্ছ এবার। তাই তাই, খুব রাগ হচ্ছে তোমার? হ্যাঁ, জানতো নিজের বাবাকে এভাবে অপমানিত হতে দেখে তোমার খুব রাগ হচ্ছে। আমারও তো হয়েছিল, আমারও তো হয়েছিল যখন আমি প্রথমবার ওই বাবাকে ওই জেলের অন্ধকার কুঠিতে দেখতে পাই, যখন প্রথমবার বাবার মুখে সব সত্যিটা জানতে পারি। হ্যাঁ, তা কিছুদিন পরে ওই আমি আর বন্যা তোমাদের বাড়ি থেকে হাত ধরে বেরিয়ে আসি, চলতে যাবো। একজন একজন জেল খাটা কয়েদি, হ্যাঁ, যে মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলবে, এতে আর অবাক হবার কি আছে? মিথ্যে, হ্যাঁ, মিথ্যে, 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 কমপ্লিটলি মিথ্যে। ওনাকে একবার জিজ্ঞেস করো তো জয়ত্র, ওই 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 প্রিসিশন টুলসের যে ডিপার্টমেন্ট ওই ফাইটার প্লেনগুলোদের জন্য ইঞ্জিন হেড তৈরি করতো, হ্যাঁ, তাতে যখন একটা লটে হেয়ার লাইন ক্র্যাক ধরা পড়ে, হ্যাঁ, যখন কোয়ালিটি কন্ট্রোল ডিভিশন সেগুলোকে বাতিল করবার জন্য নির্দেশ দেন, তখন কে আমার বাবা মিস্টার বিজয় মুখার্জিকে বলে সেগুলোকে সব পাশ করে দিতে? আমি না। আপনি নয়। না, আমি না। ক্ষমতার ওপরের তলায় বসে থাকা লোকদের ওপরে নিজের প্রভাব খাটিয়ে কে সবকিছু ম্যানেজ করে দেয়? হ্যাঁ, কে ওই সময়ের অভাব আর কন্ট্রাক্ট খতম হওয়ার হুমকি দেখিয়ে আমার বাবা মিস্টার বিজয় মুখার্জিকে ওগুলো সই করবার জন্য বাধ্য করে? কে? হ্যাঁ, কে? বাবা, ও এই না 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 না। তুমি ওর কথা বিশ্বাস করবে না, একেবারে বিশ্বাস করবে না। এটা চক্রান্ত, একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে আমাদের বিরুদ্ধে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই 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 কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? তুমি যে বলছো এর কোনো প্রমাণ আছে? আছে কোনো হার্ডকোর এভিডেন্স? করে থাকবে? কোনো প্রমাণ যাতে না থাকে তার জন্য পুরো ব্যাপারটাই তো আপনি ওই টেলিফোনের ইনস্ট্রাকশনে করেছেন, তাই না মিস্টার বোস? হ্যাঁ, এমনকি যাতে কোনো লিখিত প্রমাণ না থাকে তার জন্য আপনি সেদিনকে ওই অসুস্থ হওয়ার নাটক করে বাড়িতে বসেছিলেন, ছুটি নিয়ে আপনি সেদিনকে ফ্যাক্টরিতে আসেন। একদম বাজে কথা, একদম বাজে কথা। আমি সেদিন চরম অসুস্থ ছিলাম, আমি সেদিন বাড়িতেই ছিলাম, আমি চরম অসুস্থ ছিলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এত কথাই যখন বলছে তখন ওকে একবার জিজ্ঞেস করো তো, ওই টেস্ট সার্টিফিকেটগুলোতে যে সাইন করেছিল সে তো অভেক, সে তো আর ওই সুমথ বসু নয়। হ্যাঁ, তাহলে কে কে সাইন করেছিল ওই টেস্ট সার্টিফিকেটগুলোকে? মিস্টার বিজয় মুখার্জি। ইয়েস, বিজয় মুখার্জি। আর ওটাই তো ছিল আপনার ট্রাম্প কার্ড মিস্টার বোস। বিশেষ আদালতে কিছু নামজাদা উকিলদের দাঁড় করিয়ে ওই সার্টিফিকেটের সইটা কিন্তু আপনি কাজে লাগিয়েছিলেন, নিজেকে আপনি বাঁচিয়েছিলেন, তাই না? তাই নাকি? তাই নাকি?
তাহলে তাহলে ওই সিবিআই কোর্টে সিবিআই এর উকিলেরা যখন বিজয়কে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, তখন ও কেন বিজয় কোনো কথাই বলেনি? হ্যাঁ, একে অভিযোগ মেনে নেওয়া ছাড়া আর কি বোঝায় মিস্টার অভিক মুখার্জি? আমার বাবা মিস্টার বিজয় মুখার্জি কেন কিছু উত্তর দেননি আপনি জানেন? হ্যাঁ, কেন? কারণ তিনি নিজেকে বাঁচাবার সমস্ত আশা ভুলে গিয়ে কেবল আপনার দিকে তাকিয়ে শুধু এটাই ভাবছিলেন যে তার আবাল্য বন্ধু, তার সহোদর প্রতিম আর কত কত নিচে নামতে পারে, কত কত। আচ্ছা, সেদিন না হয় আপনার মনে হয়নি, আজও কি আপনার মনে হয় না যে আপনারই কোম্পানির এইসব ডিফেক্টিভ ইঞ্জিন হেডগুলোর জন্য আপনারই দেশের আটটা তরতাজা সৈনিকের এভাবে অকালে মৃত্যু ঘটে? হ্যাঁ, এর জন্য আমি দায়ী নই, এর জন্য আমি দায়ী নই, এর জন্য বিজয় মুখার্জি দায়ী। And for your kind information, মৃতের সংখ্যাটা অফিসিয়ালি 7, 8 নয়। না 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 মিস্টার বোস, মৃতের সংখ্যাটা অফিসিয়ালি 7 নয়, ওটা 8ই। 8 নম্বর শহীদ পাইলটের ডাইং ডিক্লারেশন, মানে যাকে বলে মৃত্যুপূর্ব জবানবন্দি, আছে আমার কাছে। আপনি আপনি পড়বেন নাকি ওই 8 নম্বর শহীদ পাইলট ক্যাপ্টেন সুমন্ত্র বোসের শেষ লেখা? অভিক! অভিক! Don't you dare! Don't you dare! সুষমা, 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 তুমি ওর কথা বিশ্বাস করো না। ও আমাদের ধ্বংস করতে এসেছে সুষমা। ও আমাদের ধ্বংস করতে এসেছে। ঈশ্বর, ঈশ্বর, তুই কি করছিস? আমি চাইলে এই চিঠিটা শুভঙ্কর সান্যালের হাতে ধরিয়ে দিতে পারতাম। ওই আদালতে বন্ধ হয়ে থাকা কেসটাকে আমি আবার রিওপেন করতে পারতাম। আপনি একেবারে শেষ হয়ে যেতেন মিস্টার বোস, একদম শেষ। করিনি কেন জানেন? হ্যাঁ, বাবার কঠিন নির্দেশ ছিল যে মাসিকে দিদি বলে ডাকতেন, তো একেবারে নিজের দিদির মতন করে খুব শ্রদ্ধা করতেন, খুব ভালোবাসতেন। চিঠিটা পড়া হয়ে গেলে ওটা ওটা তুমি ছিঁড়ে ফেলে দিও জয়ন্ত, কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে একটা কথা, পারলে বন্যাকে চিরতরে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও।
প্রিয় অভিক, নিশ্চয়ই অবাক হচ্ছ এই ভেবে যে এতদিন পর হঠাৎ তোমাকে এই চিঠি কেন লিখছি। প্রিয় অভিক, নিশ্চয়ই অবাক হচ্ছে এই ভেবে যে এতদিন পর হঠাৎ তোমাকে এই চিঠি কেন লিখছি। জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ তার কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতা আরেকজন মানুষের সঙ্গে ভাগ করে নিতে চায়। হয়তো আমিও তাই করছি আজ। কিছুদিন ধরেই আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। গত কয়েক মাস ধরে প্রায় সাতটা ফাইটার জেট মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হয়েছে। 7জন পাইলট প্রাণও হারিয়েছে। প্রাথমিক তদন্তে যা রিপোর্ট আসছে তাতে সন্দেহ করা হচ্ছে ইঞ্জিন ফেলিউর, এবং অনেকেরই ধারণা ডিফেক্টিভ ইঞ্জিন হেডের কারণেই এই দুর্ঘটনা। আচ্ছা, আমাদের প্রিসিশন টুলসের সাপ্লাই করা ডিফেক্টিভ ইঞ্জিন হেডসের ঘটনাটা তোমার মনে আছে আশা করি? বাবাকে ফোনে কথাটা পেরেছিলাম, কিন্তু বাবা দেখলাম এড়িয়ে গেলেন। সম্প্রতি এইরকম একটা ফাইটার জেট নিয়ে টেস্ট ফ্লাইটে যেতে হবে আমায়। জানি না ফিরবো কিনা। বাবাকে বলো যদি না ফিরে যেন তিনি দুঃখ না করেন। তাকে বলো যে এর আগে ওই অভিশপ্ত ফাইটার জেটগুলো চালাতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা সবাই কিন্তু এই দেশেরই সন্তান। সুতরাং তারা কিন্তু তারও সন্তান। তাই সন্তান 7জন গেল না 8জন গেল তাই নিয়ে বাবা যেন দুঃখ না করে। ভালো থেকো, ভালো থেকো সবাই। মা, মা, ওই ওই অভিককে দেখলে আজকে মা? তা জেল খাটা আসামির ছেলে হয়েও কেমন মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করে এখান থেকে চলে গেল মা, এখান থেকে চলে গেল। কেন জানো? কারণ ওর বাবার থেকে পাওয়া এক উজ্জ্বল উত্তরাধিকার, যা আপাত মলিন হলেও গৌরবময়। তারই জোরে মা, তারই জোরে। আর আমি 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 আজ ওর কাছে এতটা ছোট হয়ে গেলাম মা, এতটা ছোট হয়ে গেলাম। এবার আমি কি নিয়ে, কোন উত্তরাধিকার নিয়ে বেঁচে থাকবো মা? তুমি বলো।
মা, তুমি তো সবটা জানতে মা, তাহলে তুমি কেন? তুমি কেন মা? একটা কাচের আয়নার সামনে দাঁড়িয়ে এতদিন শুধু একটা সুখের নকশা বুনে গেছি জয়। সেই নকশার ভিতর দিয়ে শুধু নিজেকে আর নিজের পরিবারকে দেখবার চেষ্টা করে গেছি, শুধু নিজের পরিবারকে। সেখানে আমি, আমার স্বামী আর আমার সন্তানেরাই ছিল এতক্ষণ। আজ অভিক এসে সেই অলিক আয়না ভেঙে চুরমার করে দিয়ে গেল জয়। সবকিছু খান খান করে দিয়ে গেল। শেষ হলো নাটক আকৃতি নিবেদন, জনক দ্য ফাদার। এরপরে আরেকটি নাটক, তার আগে মঞ্চের উপরে যারা কুশীলব ছিলেন এবং মঞ্চের পেছনে যারা আছেন তাদেরকে পর্দার সামনে ডেকে নেব। তাদের সময় কিছুটা বাঁচবে এবং পরিচয় হয়ে যাবে পাত্র পরিচয়। প্রথমে মঞ্চের পেছনে যারা ছিলেন, পেছনে যারা শিল্পীরা কাজ করেছেন তাদের নামগুলি বলি। ভয়েস ওভার অর্ণব বসু, মঞ্চসজ্জা সুদীপ বিশ্বাস, মেকআপ দিলীপ চক্রবর্তী, আলোক সঞ্চালনা সাধনীপ চক্রবর্তী এবং পরিকল্পনা, মিউজিক রেকর্ডিং অ্যান্ড এডিটিং সৌভিক আচার্য, আবহ সঙ্গীত সঞ্চালনা অভিরঞ্জন বিশ্বাস মুখার্জি। ব্যাকস্টেজে ছিলেন অদিতি ও আশিস দত্ত, অরুণাভ সেনগুপ্ত আরা, জনসংযোগ ও প্রযোজনা নিয়ন্ত্রণ ভক্তি দাস। সুমথের ভূমিকায় বিশ্বব্রত ভট্টাচার্য, সুষমা অপর্ণা ব্যানার্জি, নায়কের ভূমিকায় নির্ভীক কুমার চ্যাটার্জি, জয়ন্তর ভূমিকায় প্রতীক দাস, শুভঙ্কর হয়ে ভূমিকায় প্রিয়দর্শী ব্যানার্জি এবং অভিকের ভূমিকায় শেষাদ্রি রত্নাদিত্য। অভিরঞ্জন এসেছেন, অরুণাভ সেনগুপ্ত এসেছেন। এর পরেই আমাদের নাটক শুরু হবে। নয়ন কবিরের পালা। অরুণাভ আর অভিরঞ্জনের জন্য এবারে একটা অনুরোধটা খুব ভালো। হ্যাঁ, নির্দেশক সৌভিক সেনগুপ্ত, নির্দেশক সৌভিক সেনগুপ্ত, মঞ্চের ডিজাইন এবং নির্দেশক সৌভিক সেনগুপ্ত, নাট্যকার শঙ্কর বসু। বলো, তাড়াতাড়ি বলো।